নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। আন্তর্জাতিক নারী দিবসের দিন রাষ্ট্রপতির কাছ থেকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেলেন জলপাইগুড়ির বেলাকোপা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের কর্মী গীতা কর্মকার। পরিবেশ রক্ষার দাবি জানাতে গিয়ে বন দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন পরিবেশ প্রেমীরা। জলপাইগুড়ির নার্স গীতা কর্মকার রাষ্ট্রপতির হাত থেকে পেলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার। বেলাকোপা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের এএনএম ও হেলথ সুপারভাইজার হিসেবে তিনি প্রায় 4 দশক ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। 40% শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি সাইকেলে চেপে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন। সম্প্রতি অবসর নেওয়ার পর এই সম্মানে ভূষিত হওয়ায় জেলায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এর আগে জলপাইগুড়ি জেলা থেকে আরও বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী এই সম্মান পেয়েছেন। 2023 সালে অবিস্মিতা ঘোষ, তার আগে গৌরী লামা, 2019 সালে অরূপা সাহা এবং 2020 সালে সুনিতা দত্ত। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার জানান, গীতা কর্মকারের এই সম্মান জেলার জন্য গর্বের এবং তার দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি। आपात स्थितियों जिनमें कोविड-19 महामारी भी शामिल है के दौरान आपके समर्पण, पेशेवर रवैये और योगदान के लिए आपको स्वास्थ्य अधिकारियों से सराहना भी हासिल हुई है। सुश्री गीता कर्माकर। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এজিওএসএস এর পক্ষ থেকে নার্সদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজ 12ই মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নার্স দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে। আধুনিক নার্সিং পরিষেবায় অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে পালিত এই দিনটি মানব সেবায় নিয়োজিত সকল নার্স ও পরিচারিকাদের অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের দিন। নার্সরা স্বাস্থ্য পরিষেবায় প্রকৃত মেরুদণ্ড। রোগীর চিকিৎসা, সেবা যত্ন, জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা এবং দিনরাত নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা অসংখ্য মানুষের জীবন রক্ষার মহান দায়িত্ব পালন করে চলেছেন। তাদের ত্যাগ, নিষ্ঠা ও সহমর্মিতা ও সেবা ভাব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। এই বিশেষ দিনে উপলক্ষে আদিবাসী গোর্খা সংযুক্তি সমিতির কেন্দ্রীয় কমিটি এবং বাগরাকোট, লিস রিভার ও ওদলাবাড়ি শাখার পক্ষ থেকে নিজ নিজ এলাকার স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ওদলাবাড়ি সরকারি হাসপাতাল, বাগরাকোট চা বাগান হাসপাতাল এবং লিস রিভার চা বাগান হাসপাতালে কর্মরত নার্স দিদিদের সম্মানসূচক খাদা পরিয়ে ও মিষ্টি খাইয়ে তাদের মানবিক ও পরোপকারী সেবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এজিওএসএস পরিবারের পক্ষ থেকে সকল নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক নার্স দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং মানব সেবায় তাদের অমূল্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। हामीले सम्मान गर्नु पाउँदाखेरि चाहिँ हामी तपाईँहरूको कृतज्ञ छौँ र अर्को साल पनि फेरि देउसी खेल्दै आउँछौँ हो। योपालि गरिदिनु भयो, मौका दिनुभयो, समयमा आयो योपालि चाहिँ। अझै चाहिँ 1.5-2 घन्टा लागेको थियो, योपालि समय आउनुभयो, त्यसको लागि धेरै धेरै धन्यवाद। यो चाहिँ आगोसको तर्फबाट हो, आगोसको परिवारकोबाट जुन हामीले चलन सुरु गरेको छौँ। नमरेपछि चाहिँ दैवले साँच्चै फेरि अर्को साल पनि गरौँला ल। त्यति भन्नु लगाइदिनुहोस्। জলপাইগুড়িতে পরিবেশ রক্ষার দাবি জানাতে গিয়ে বন দপ্তরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন পরিবেশ প্রেমীরা। মঙ্গলবার গরুমারা বন্যপ্রাণ বিভাগের দপ্তরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভাগের দায়িত্বে থাকা এক আধিকারিক পরিবেশ প্রেমীদের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন এবং মিথ্যে অভিযোগ তোলেন। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন।
পরিবেশ প্রেমীদের দাবি 2023 সালে ডুয়ার্সে এসে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর একটি অজগর সাপ নিয়ে আচরণের ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ঘটনার অভিযোগ দায়ের হলেও বন দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি জানতে সোমবার দপ্তরে গেলে তাদের অপমান করা হয় বলেও অভিযোগ। পরিবেশ প্রেমী জ্যোতিপ্রসাদ রায় ও বিশ্বজিৎ দত্ত চৌধুরীর দাবি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং সাপের বিষ বিক্রির মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। যদিও গোটা ঘটনায় গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন কোনো মন্তব্য করতে চাননি। প্রশাসন কথা বলবে না পাবলিকের সঙ্গে, জনগণের পয়সার টাকা ট্যাক্সের মাইনে হয়। কি হচ্ছে এগুলো? টিফিন আমার না একটা সময় খেতে হয়। ডাক্তারের অ্যাডভাইস আমি সিসিএফকে পর্যন্ত বলেছি। আমরা চাকরি করিনি, আমি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেছি, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রিটায়ার করেছি। কোনো অফিসার এখন পাইনি। Who will be held responsible? Who will be held responsible? আমরা কোনো কিছু দিতে আসছি এখানটায়, কোনো চাকরি 2 ঘন্টা ধরে না ফাজলামি। একটা সিসিএফ সে পর্যন্ত সুন্দরভাবে কথা বললো। সিসিএফ ফোন করেছে ওনাকে, আমরা কেউ এখানে হুলিগানিজম করতে আসেনি। ভদ্রলোক, আমরা ভদ্রভাবে এখানে বসে আছি। এত বড় অধিকার, এ সাংবিধানিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানুষ দেখা করতে আসা, মানুষ দেখা করতে আপনার কে? এত বড় অধিকার কে দিয়েছে? রিফিউজ করে আমাদেরকে বসিয়ে রেখে চাকরি ঘন্টার পর ঘন্টা। আমরা দরজা খুলে এদিকে সংবিধান চলছে, আইন চলছে। আপনারা কি করতে আসছিলেন আজকে? আমরা আসছিলাম, উনি আসতে বলেছিলেন। একটা অভিযোগ জানাতে কি এসেছিলাম। কোন অভিযোগটা? এই অভিযোগটা হচ্ছে 2023 আপনার ধূপঝোড়ার এখানে যে একটা অজগর সাপের উপর যে অত্যাচার হয়েছিল, কে করেছিল? তারা করেছিল হচ্ছে শুভম এমএলএ, শাসক দলের এমএলএ, কে? তৎকালীন এমএলএ শুভম ফিল্ম আর্টিস্ট। তারা শুটিং করতে এসে একটা অজগরের উপর, বয়স্ক অজগরের উপরে তারা নির্মমভাবে পাড়াপাড়ি করে। কিন্তু তারপরে তার সব ভিডিও আছে, খবর সারা পশ্চিমবাংলা ব্যাপী এটা নিয়ে খবর হয়েছে। তারপরে আপনারা কি কোনো অভিযোগ করেছিলেন? আমরা অভিযোগ করেছি 2023-এ এবং 23 থেকে 24, 25 আমরা চেষ্টা করেছি বারবার ডিএফওর সঙ্গে কথা বলতে বিষয়টা নিয়ে, যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু উনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করেনি। গতকাল যখন আমরা আসি, আমাদেরকে নানা রকম ভাষায়, অশ্লীল ভাষায় উনি কথাবার্তা বলেছেন। এবং আমি একজন, আমার নিজেরই বয়স 60 বছরের উপরে, আমি নিজে কাজ করি 40 বছর ধরে সর্পজগৎ এবং বিভিন্ন বিষয় নিয়ে। উনি আমাকে বললো আপনি সাপ পাচারকারী, আমাকে বলে দিল সাপের বিষ বিক্রি করি। ওনাকে ওনার জ্যোতিপ্রসাদ রায় জলপাইগুড়ির একজন বিশিষ্ট নাগরিক, তাকে বলে দিল যে আপনার বংশের ইয়ে নাই, বংশের শিক্ষা নাই, আরো বাজে বাজে কথা। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল, নানান ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ হতে হচ্ছে তাদের। এবার সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য জুড়ে সিন্ডিকেট বন্ধের দাবিতে উদ্যোগী হয়েছে বিজেপি। তারই অংশ হিসেবে সোমবার উত্তরবঙ্গের শিলিগুড়ির দার্জিলিং মোড় সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকেরা উপস্থিত হয়ে তথাকথিত সিন্ডিকেট কার্যকলাপ বন্ধ করার পদক্ষেপ নেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, টিকিট ব্যবস্থাপনায় অনিয়ম এবং সাধারণ মানুষের নানানভাবে হয়রানির ঘটনা ঘটছিল। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, নতুন সরকার গঠনের পর রাজ্য জুড়ে স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই ধরনের সিন্ডিকেট কার্যকলাপ আর চলতে দেওয়া হবে না। দার্জিলিং মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ট্যাক্সি স্ট্যান্ডে যে সিন্ডিকেট চলছিল তা বন্ধ করতে এদিন তারা সরাসরি পদক্ষেপ নেন। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ প্রশাসনও। পুলিশের উপস্থিতিতেই শান্তিপূর্ণভাবে সিন্ডিকেট বন্ধের এই কর্মসূচি সম্পন্ন হয় বলে দাবি বিজেপি নেতৃত্বের। তাদের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে এবং দুর্নীতিমুক্ত পরিষেবা নিশ্চিত করতেই এই অভিযান চলছে, যা আগামী দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত থাকবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও সাধারণ মানুষ বিজেপির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে। তাদের আশা, সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে। জংশনে যত গাড়ি চলে আজকে এখানে একদিনে জমা নেই, এখানে তো লোকাল পাবলিকের ডিমান্ডের জন্য এটা হয়েছে স্যার। এটা আমরা নিজেরা করি নাই। আমাদের প্রায় 25-30 ছেলে এখান থেকে ঘর সংসার চলে তাদের রুজি রুটি এখানে। এদের গাড়িগুলো এখান থেকে চলা হয়, এটা আমাদের শোনা নয়। আরে ভাই, আমরা ইলিগাল বলি না। এমবিআই আমাদেরকে কথাটাই দিয়েছিল, এখন রিনিউয়াল হয়নি, সেটা তোমরা বলতে পারো। আমরা যদি রেনুয়াল করতে চালাতে পারবো, যদি হয়ে যায় চালাতে পারবো তো। जितना भी घटना होता है हम लोग जो होता है उसमें भी हम लोग मदद करते हैं। हम लोग सब जगह में हम लोग जाते हैं। যেটা আছে অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার আপনারা করবেন, তাছাড়া নরমাল যেটা ঠিক আছে না না ট্যাক্সি বুকিং হবে ওনার যে ট্যুর ট্রাভেল ওটা আমাদের ওটা দেখাতে হবে, দেখা নেই রোডের গাড়ি পারমিট গাড়ি সেটা উনি বুকিং করতে পারবেন। এখানে জাম দার্জিলিং মোড়ে যাওয়া হয় ওনার যা ট্রাভেল করি না, আমাদের কম্পাউন্ডের মধ্যে করি স্যার, ভিতরে। হ্যাঁ, ওনার ট্রাভেল এজেন্সি আছে, উনি করবে। ট্রাভেল শুনে চলবে স্যার। একটা কথা বলি, হচ্ছে তো আমাদের টিকিট কেন কাটা, আমাদের অথরাইজ আছে তো টিকিট কাটার। ভারতের প্রধানমন্ত্রীর সংযমী বার্তার পর এর প্রভাব পড়েছে সোনার বাজারে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে সোনা কেনায় সংযমের বার্তা দেওয়ার পর সেই বক্তব্যকে মান্যতা দিয়েই ব্যবসায়ীরাও পরিস্থিতি বুঝে ব্যবসা পরিচালনায় সম্মত হয়েছেন। ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক অস্থিরতার কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে গ্রাহকদের একাংশের মত, যেহেতু পড়শি দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং তার প্রভাব অর্থনীতির ওপর পড়ছে, তাই প্রধানমন্ত্রীর কথা মেনে চলাটাই স্বাভাবিক। তাদের মতে এই সময় অপ্রয়োজনীয় খরচ কমিয়ে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করাটাই বুদ্ধিমানের কাজ। কি বলবেন আপনারা ক্রেতা হিসাবে? এখন প্রধানমন্ত্রী তো আমাদের সবার উপরে, ওনার যে একটা অনুরোধ থাকবে দেশবাসী প্রতি, এটা তো নিশ্চয়ই মান্যতা দিতেই হবে। সেক্ষেত্রে কম কেনাকাটার কোনো একটু তো কম করতে হবে, কারণ ওনার কথা গুরুত্ব না দিতে পারবো না, আমরা দিতেই হবে গুরুত্ব। তোর নাম দাদা? আমার নাম স্বপন সেন। কি বলবেন এতে কত প্রভাব পড়তে পারে? হ্যাঁ, বিষয় হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী যখন জনসাধারণের কাছে কোনো একটা আবেদন জানান দেশীয় স্বার্থে, তখন সেটাকে মান্যতা দেওয়া আমাদের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য অবশ্যই। আর কিন্তু প্রধানমন্ত্রী সোনা কিনতে একদম না বলেননি, বলেছেন ক্রয়ের পরিমাণটা কমিয়ে দিতে, এবং এমন এটাও বলেছেন তিনি, যেটা আমরা খবরের কাগজে দেখলাম, যে উনি মেয়ের বিয়ের ক্ষেত্রেও সোনার পরিমাণটা কমিয়ে দিতে বলেছেন। এখন বিষয় হচ্ছে যে আমরা ক্রেতা সাধারণের কাছে আবেদন করতে পারি না যে আপনারা সোনা কিনবেন না বা কম কিনবেন, বলতে পারি না। আমরা ব্যবসা করার জন্য বসে আছি এবং আমরা তার জন্য যে সরকারি যে প্রাপ্য টাকা, ইনকাম ট্যাক্স বা জিএসটি, আমরা সবই প্রদান করে থাকি সরকারি তহবিলে। তো আমরা সেটা এখন ক্রেতা প্রধানমন্ত্রী বলার পরে, এই আবেদন জানানোর পরে আমাদের কতখানি ব্যবসার ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছেই। আর এখন দেশের স্বার্থে হয়তো সেই ক্ষতিটা আমাদের সহ্য করতেই হবে বা সামাল দিতেই হবে, এবং আমাদের কাছে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই যে আমরা সেখান থেকে আমাদের আয়টাকে যে একই জায়গায় রাখবো, সেরকম কোনো ব্যবস্থা নেই। কারণ সোনার দর বা সোনার মজুরি একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধই থাকে। কাজে আমাদের এখন অপেক্ষা করতে হবে যে দেখি এখন পাবলিক কীভাবে বিষয়টা নিচ্ছেন, বা পাবলিক, আমরা চাইবো না যে পাবলিক আসবেন না, আবার এটাও চাইবো না যে পাবলিক প্রধানমন্ত্রীর কথাকে উপেক্ষা করে আমাদের কাছে আসুন। যেভাবে পাবলিক যেভাবে নিজের খুশি মতন যেভাবে চলবেন, আমরা সেভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। ব্যবসাতে কিছুটা প্রভাব তো পড়তেই পারে। হ্যাঁ, ব্যবসার প্রভাব তো অবশ্যই পড়ার সম্ভাবনা একটা থাকছেই। এমনিতেই জুয়েলারি বাজার এখন কিছুটা সংকটের মধ্য দিয়ে চলছে, তো তারপরে যদি এই বোঝাটা চেপে যায় আমাদের উপরে, অর্থাৎ বিক্রি বাট্টা যদি কমে যায়, তাহলে আমাদের হয়তো কিছুকাল
আমাদের এই যে দুরবস্থা, এই দুরবস্থা আমরা আরও কিছুকাল বহন অবশ্যই করতে হবে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সোমবার রাতে জাতীয় সড়কে পরপর কয়েকটি মোটর বাইক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। চলন্ত ট্রাক থেকে তৈলাক্ত রাসায়নিক জাতীয় কোনো অজ্ঞাত পদার্থ পড়ে যাওয়ায় জাতীয় সড়কে পরপর কয়েকটি মোটর বাইক দুর্ঘটনার মুখে পড়লে সোমবার রাতে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের জাতীয় সড়কে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি চলন্ত ট্রাক থেকে হঠাৎই রাস্তার উপর কোনো পিচ্ছিল রাসায়নিক পদার্থ পড়ে যায়। এর ফলে ওই অংশ দিয়ে যাওয়ার সময় একাধিক মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই কর্তব্যরত ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়। সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে রাস্তা ধুয়ে পরিষ্কার করার কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দা রাজা সরকার জানান, চলন্ত ট্রাক থেকে কিছু কেমিক্যাল জাতীয় পদার্থ রাস্তায় পড়ে যায়। সেই কারণে এই রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে এবং একাধিক মোটর বাইক পিছলে দুর্ঘটনার সম্মুখীন হয়। দমকল কর্মীদের তরফে জানানো হয়েছে, ঠিক কী ধরনের পদার্থ রাস্তায় পড়েছিল তা এখনো স্পষ্ট নয়। তবে দ্রুত রাস্তা ধুয়ে স্বাভাবিক যান চলাচলের উদ্যোগী করে তোলা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়ালেও তৎপরতার সঙ্গে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা পাহাড়পুর মোড়ে ছিলাম, কোনো গাড়ির থেকে বোধহয় কোনো রকম কোনো জিনিস পড়ছে বা কেমিক্যাল জাতীয় কোনো জিনিস। তাই আমরা দৌড়ায় আসলাম, দেখলাম যে সাথে সাথে পুলিশের ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো। ফায়ার ব্রিগেডের গাড়ির সামনেই দুই একটা বাইকও পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো। তো ওরা রাস্তাটা ধোয়াই দিচ্ছে। হ্যাঁ, একদম মেন রোড। হ্যাঁ, প্রচণ্ড ডেঞ্জার অবস্থা। রাজা সরকার, এই লোকাল আমাদের জমিদার। এই জায়গাটার নাম পাহাড়পুর মোড়। এটা আমরা বুঝতে পারছি না, আমরা তো জানি না। আমরা খবর পেলাম ট্রাফিক থেকে, আমাদের খবর গেল যে এখানে একটা পিস্তা জাতীয় কোনো জিনিস পড়ে আছে, এটার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, দুই একটা ছোটোখাটো বাইক পড়ে গেছে, সেজন্য আমরা আসবো। একেবারেই মেন রোড, পাহাড়পুর মেন জাতীয় সড়ক। এই জায়গাটা হচ্ছে পাহাড়পুর। আমরা এখন জল দিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি, যাতে পিছলে আবার চলে যায়, যাতে কোনো রকম দুর্ঘটনা করে না ঘটে। অনেকটা জায়গায় ছেড়ে ছড়িয়েছিল, এটা আগেও হয়েছিল এর আগে। দেখিস, আমার নাম হচ্ছে রত্নদীপ রায়চৌধুরী, LFO, জলপাইগুড়ি ফায়ার ব্রিগেড। ধূপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু একজনের এবং আশঙ্কাজনক পরিস্থিতি আরও একজনের। মঙ্গলবার ধূপগুড়ির হরিমন্দির পাড়া সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের মতে, দুই ব্যক্তি পৃথক দুটি মোটর সাইকেলে করে ধূপগুড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি ওভারটেক করার সময় দুটি মোটর বাইকের হ্যান্ডেলে ধাক্কা লেগে চালকেরা রাস্তার ওপর ছিটকে পড়েন।
ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পার একজনকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় বাসিন্দা ধীরেন রায় এবং সুভাষ মণ্ডল জানান, দুর্ঘটনা কবলিত মোটর বাইক দুটির একটিতে ছাগল বোঝাই করা ছিল। ঘাতক ডাম্পারটি দ্রুত গতিতে থাকার কারণেই এই বিপত্তি ঘটেছে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইটা বাইক আছে না, হ্যাঁ, বাইক একসঙ্গে গল্প করতে করতে যায় তো। ওরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? মার্কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। দুইটা বাইকের হ্যান্ডেল লাগে যায়। আচ্ছা, পড়ে যায়। আচ্ছা, পড়ে গিয়ে পিছন দিকে গাড়ি চলে আসে। কোন গাড়ি ছিল ওটা? ডাম্পার গাড়ি। আচ্ছা, গাড়ি দিয়ে চলে গেছে। দুজনেই কি মারা গেছে? একজন মারা গেল, আর একজন বাকিগুলো হসপিটালে গেল। আচ্ছা, জানা কি গেছে ওদের বাড়ি কোথায়? দেওমাল্লি, বাগনাঘাট। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন জায়গা দাদা এটা? হরিমন্দির পাড়া। পুলিশ আসছে এখন আসবে। আপনার নাম কি? তখন ওই সামনের থেকে একটা গাড়ি ওভারটেক করে ওরা কন্ট্রোল করতে না পারে, তারপরে গাড়ি একদম চাকার একদম উঠে যায়। তারপরে এই ঘটনা একজন হসপিটালে ভর্তি আছে, আর একজন এখানে তো যে ডেড বডি। বলছিলাম দুইজনের বাইকে কি ছাগল ছিল? দুইজনেই। আচ্ছা আচ্ছা। ওরা কোন একজনের বাইকে ছাগল ছিল, আরেকজন এমনি ছিল। তার মানে ওরা কি ধূপগুড়িতে যাচ্ছিল? হ্যাঁ, ধূপগুড়িতে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হ্যাঁ, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, আরেকজন হসপিটালে নিয়ে গেছে। ওনারও খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। এখন হসপিটালের কি পরিস্থিতি আছে? এটা বলে হরিমন্দির পাড়া। বললাম তাদের পরিচয় জানা গেছে কি? পরিচয় জানা গেছে না, পরিচয় এখনো জানা যায়নি। আর এটা শোনা যাচ্ছে যে দেওমাল্লির এদিকেরই হবে। এই পরিচয়টা এখনো সঠিকভাবে আমরা জানতে পারি। কি নাম দাদা আপনার? আমার নাম সুভাষ মণ্ডল। রবীন্দ্র জয়ন্তীর মঞ্চ থেকেই উঠে এলো এক নতুন স্বপ্নের ঘোষণা। সুরের তারকাদের খোঁজে এবারে উত্তরবঙ্গ আইডল। সৌরভ পাল জানান, উত্তরবঙ্গের প্রতিভাদের সামনে আসতে চলেছে এক বড় সুযোগ, উত্তরবঙ্গ আইডল। আগামী জুন থেকে আগস্ট এই 3 মাস জুড়ে জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে চলবে এই মেগা সঙ্গীত প্রতিযোগিতা। জলপাইগুড়ির সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় আয়োজিত এই ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড ফিনালে হবে জলপাইগুড়িতেই। আয়োজকদের মতে, উত্তরবঙ্গে এত বড় পরিসরে এর আগে কোনো সঙ্গীত প্রতিযোগিতা হয়নি। তাই এই উদ্যোগ শুধু প্রতিযোগিতা নয়, উত্তরবঙ্গের শিল্পীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই যৌথ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সৌরভ ক্রিয়েশন উপদেষ্টা শ্রমিক মজুমদার। খুব শীঘ্রই অডিশন, গ্রুমিং এবং অন্যান্য বিস্তারিত সূচি প্রকাশ করা হবে। উত্তরবঙ্গ আইডল এই সঙ্গীত প্রতিযোগিতা শুধু উত্তরবঙ্গের নয়, পুরো বাংলার বুকে উত্তরবঙ্গের নিজস্বতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে এবং নাম উজ্জ্বল করবে। যারা গান ভালোবাসেন, যারা মঞ্চে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় সুযোগ। উত্তরবঙ্গের প্রতিভা এবার নিজের কণ্ঠে লিখবে নিজের গল্প উত্তরবঙ্গ আইডলের মঞ্চে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে উত্তরবঙ্গে এই প্রথম এত বড় একটা অনুষ্ঠান, যার নাম উত্তরবঙ্গ আইডল সঙ্গীত প্রতিযোগিতা, যেটা হবে ট্যালেন্ট হান্ট। সেটা আমরা করব কলকাতার বিখ্যাত সৌরভ ক্রিয়েশনের, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার মানুষ সৌরভ পালের তত্ত্বাবধানে এবং সৌরভ পাল প্রেজেন্স এই উত্তরবঙ্গ আইডল হবে। এটার আমাদের যা আলোচনা হচ্ছে তাতে জুন মাস থেকে আমাদের এটা প্রসিডিওর শুরু হবে। সেখানে অডিশন, গ্রুমিং, তারপরে সব কিছু বাছাই পর্ব হওয়ার পরে এটার ফাইনালটা আমরা করব আগস্টের শেষ সপ্তাহে। প্রধান উপদেষ্টা শ্রমিক মজুমদার আমার পাশে বসে আছে। শ্রমিক মজুমদারের জন্যই আজকে সৌরভ ক্রিয়েশনের সৌরভ পালের সাথে যোগাযোগ এবং এই উত্তরবঙ্গ আইডল যা হচ্ছে পুরোটাই শ্রমিক মজুমদারের কৃতিত্ব আমি দেব। আজকে আমার সাথে যে সৌরভ পালের যে পরিচিত
হওয়া বা এত গভীর একটা সম্পর্ক হয়েছে, সেটার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার প্রধান উপদেষ্টা শ্রমিক মজুমদারের। জলপাইগুড়ির জন্য কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? জলপাইগুড়িতে আমরা এই যেই অনুষ্ঠানটা উত্তরবঙ্গ আইডলটা হচ্ছে, এটা হলে জলপাইগুড়ির তো অবশ্যই একটা সুনাম অর্জন করবে, কারণ এই ধরনের অনুষ্ঠান এর আগে আমার তো মনে হয় না, আমি দীর্ঘদিন সঙ্গীত জগতে থাকার সুবাদে এটুকু বলতে পারি, জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে এই ধরনের এত বড় মাপের কোনো কন্টেস্ট হয়নি। এটা হলে জলপাইগুড়ির নাম যথেষ্ট সাড়া জাগাবে। আর এটার যারা গান প্রিয়, যারা গান ভালোবাসে তাদের জন্য সুখবর যে এখানে থেকে এই কন্টেস্ট থেকে যারা উইনার হবে তাদের জন্য সুযোগ যেটা থাকবে, সৌরভ ক্রিয়েশনের পক্ষ থেকে ভিডিও অ্যালবাম তো অবশ্যই হবে। এছাড়া একটা যারা উইনার হবে তাদের জন্য একটা বড় প্রাইজ মানি অ্যামাউন্ট থাকবে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দোলনাঘর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা যত্ন স্পেশালিটি হাউস। এখানে একই ছাদের তলায় অভিজ্ঞ একাধিক চিকিৎসকের পরিষেবা সহজেই পাওয়া যায়। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ওষুধ সরবরাহ এবং ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক সুবিধে সবই রয়েছে একসঙ্গে। রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ঠিকানা উকিলপাড়া প্রসূতি নার্সিংহোমের বিপরীতে। যত্ন মানে চিকিৎসার সেরা ঠিকানা। গত 20 এপ্রিল ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল এনজিপি থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দীপক দাস ওরফে খ্যাপা নামে এক অভিযুক্তকে। অভিযোগ, গত 20 এপ্রিল শীতলপাড়ায় চন্দন সাহার বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও প্রায় 9 ভরি সোনার গয়না চুরি হয়। ঘটনার পর নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছে, তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়নি। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আন্তর্জাতিক নারী দিবসের দিন রাষ্ট্রপতির কাছ থেকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেলেন জলপাইগুড়ির বেলাকোপা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের কর্মী গীতা কর্মকার। পরিবেশ রক্ষার দাবি জানাতে গিয়ে বন দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন পরিবেশ প্রেমীরা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।